আসসালামু আলাইকুম। পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি তহিদুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লস্করপুর, মোকামপুর, তেরাকোথা, খুলনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং 2 অর্থাৎ ট্রেড 2 সাবজেক্টের তৃতীয় অধ্যায় কম্প্রেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে রেফ্রিজারেশন সিস্টেমে কম্প্রেসারের কাজ। তো রেফ্রিজারেশন সিস্টেমে কম্প্রেসরের কাজ হলো সিস্টেমে পাম্প হিসেবে কাজ করে, যা বাষ্পীয় রেফ্রিজারেন্টকে অর্থাৎ বাষ্পীয় হিমায়ককে সংকুচিত করে উচ্চ তাপ ও চাপে কন্ডেন্সারে প্রেরণ করে। তো এটাই হলো কম্প্রেসরের কাজ। এখন আমরা কম্প্রেসরের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি। কার্যনীতির উপর ভিত্তি করে কম্প্রেসরকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 নম্বর দেওয়া আছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর, 2 নম্বরে রোটারি কম্প্রেসর, 3 নম্বরে স্ক্রু কম্প্রেসর, 4 নম্বরে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, আর 5 নম্বর দেওয়া আছে স্ক্রল বা স্পাইরাল কম্প্রেসর। এই 5 প্রকার কম্প্রেসর সাধারণত রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করা হয়। তো তার মধ্যে রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে গঠনের দিক থেকে। নিচে দেওয়া আছে ওপেন টাইপ কম্প্রেসর, সিল টাইপ কম্প্রেসর আর সেমি সিল টাইপ কম্প্রেসর। তো আমরা এখানে যতগুলো কম্প্রেসর সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ কম্প্রেসরের নাম বললাম, এর মধ্যে থেকে সিল টাইপ বা হারমেটিক টাইপ কম্প্রেসর যেটা আমরা বলি, এই কম্প্রেসরটাকে সাধারণত আমরা যে বাসাবাড়িতে যে রেফ্রিজারেটর ব্যবহার করে থাকি সেখানে এই সিল টাইপ বা হারমেটিক টাইপ কম্প্রেসর ব্যবহার করা হয়। তো আমরা আজকে এই হারমেটিক টাইপ বা সিল টাইপ কম্প্রেসরটা একটু খুলে তার ভেতরে কি কি পার্টস পাতি আছে এবং সেগুলো কীভাবে কাজ করে তা একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা একটু ভিডিওটা দেখি এবং কম্প্রেসরটাকে একটা বাস্তবে খুলে তার ভেতরে কি কি যন্ত্রপাতি আছে, মেকানিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে, সেগুলো একটু দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে যে একটা কম্প্রেসর দেখতে পাচ্ছ তোমরা, এটা হারমেট্রিক টাইপ বা সিল টাইপ কম্প্রেসর। এর সাইডে কাটে, তারপরে উপরের খাপটাকে ছাড়িয়ে অর্থাৎ হেডটাকে ছাড়িয়ে এটা আলাদা করতে হয়। আমি এখন হেডটাকে কেটে আলাদা করতেছি, তুমি একটু খেয়াল করে দেখো ওর ভিতরে কী কী আছে আমি একটু দেখাবো। এই যে এটাকে আমরা আলাদা করে রাখলাম, এটাকে হেড বলে বা ক্যাসিং বলে। এই ক্যাসিংয়ের দিয়ে মূলত আবদ্ধ করা থাকে বা সিল করা থাকে, এই জন্য এটা হলো সিল টাইপ বা হারমেটিক টাইপ কম্প্রেসর। এটা কেন এভাবে আটকা থাকে তোমরা খেয়াল করে দেখো। এই যে এর ভেতরে এই যন্ত্রপাতিগুলো থাকে, এগুলো সব মেকানিক্যাল যন্ত্রপাতি এবং এর সাথে ইলেকট্রিক্যাল কিছু যন্ত্রপাতিও আছে। তো আমি তোমাদেরকে এখন দেখাবো ভেতরে কি কি যন্ত্রপাতি বা কী কী যন্ত্রাংশ নিয়ে এটা কম্প্রেসরটা তৈরি করা। আমি প্রত্যেকটা পার্টস খুলে খুলে আলাদা করে দেখাবো। তো যেহেতু এটা একটা নতুন কম্প্রেসর, ভালো কম্প্রেসর, এর জন্য আমি একটা পুরাতন কম্প্রেসর পাশে নিয়ে আসতেছি। এই যে এই কম্প্রেসরটা আমরা এখন খুলে দেখাবো, আর ওটা ভালো কম্প্রেসর বলে ওটাকে আমরা একটু আলাদা করে রাখি। ওর ভেতরে যা যা আছে ঠিক এর ভেতরেও তাই তাই আছে, শুধুমাত্র এটা একটু সাইজে বড় এবং ওটা একটু সাইজে ছোট। তো এই হলো পার্থক্য। তো আমি এখন এই বড় কম্প্রেসরটাকে খুলে এর ভেতরে কি কি পার্টস পাতি আছে আমি সব প্রত্যেকটাকে আলাদা করে দেখাবো, তোমরা একটু খেয়াল করে দেখবা। তো এটাকে একটু সরিয়ে রাখি এই সাইডে। এখন এটা নিয়ে আমি একটু, হ্যাঁ, এটার সামনে নিয়ে আসলাম। তো এটাকে এখন এখান থেকে খুলে নিয়ে আসি, সম্পূর্ণটাকে বের করে নিয়ে আসি। এই যে ভালো করে খেয়াল করে দেখো, এই যে ক্যাসিংটা আছে, এই ক্যাসিংয়ে যে 4টা স্ক্রু আছে, এই যে 4টা স্প্রিং মতো আছে, এখানে আবদ্ধ করা থাকে এই কম্প্রেসরটাকে, অর্থাৎ কম্প্রেসরটাকে এর ভেতরে ঘোরে। আর এই যে 4টা সাদা স্ক্রু মতো দেখা যাচ্ছে, এই 4টা সাদা, এটা হলো ভাইব্রেশন ড্যাম্পিং বলে বা মাউন্টিং বলে। এই যে এখানে স্প্রিং করা আছে, এই স্প্রিংয়ের উপরে মূলত এই কম্প্রেসরটা বসানো থাকে, যাতে ভাইব্রেশন হলেও কম্প্রেসরটা কোনো ঝাঁকুনি না খায়, অর্থাৎ ওইটাকে ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে শোষণ করে নেয়। তো এই যে এখান থেকে যে মাথায় একটা ক্যাপ মাথা আছে মাউন্টিং, ওইটা যদি খুলে নিই, খুলে নেওয়ার পরে যদি সরাসরি ওখানে বসাই দিই তাহলে স্প্রিংয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে। এই জন্য আমরা এই সাদা যে মাউন্টিং যেটা আছে এটা এখানে আটকায় দিয়ে তারপর হলো আমরা কম্প্রেসরটাকে বসাই। এটা খেয়াল রাখতে হবে যেন এটা কোনো সময় হারাই না যায়, বা তাহলে এখানে আর কম্প্রেসর বসাতে গেলে সঠিকভাবে বসবে না।
তো এখন আমরা এই যে একটা মোটর দেখাবো, এই যে কম্প্রেসরের যে মোটরটা, এটা হলো কম্প্রেসরের মোটরের জন্য যে ওয়েন্ডিং থাকে অর্থাৎ কয়েল থাকে, সেই কয়েলটা হলো এই, আর সাথে একটা কানেক্টর থাকে। এই কানেক্টরে বিদ্যুৎ সাপ্লাই দিলে ওখানে সাধারণত কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, দেওয়ার পরে মোটরটা ঘোরে। তো এর এখানে এটাকে অনেকে কানেক্টিং বলে বা কানেক্টিং পয়েন্ট বলে। তো আমরা এটা সাধারণত জানি কানেক্টিং পয়েন্ট নামেই চিনি। এটা কম্প্রেসরের এক সাইডে থাকে এবং এখানে বিদ্যুৎ দিয়ে মূলত মোটরটাকে ঘোরানো হয়। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে 3টা পয়েন্ট আছে, একটা ফেজ, একটা নিউট্রাল এবং একটা গ্রাউন্ড করা থাকে। তো একটু ভালো করে খেয়াল করে দেখো। তো এখন এই যে 3টা পয়েন্ট, ওই যে পয়েন্টটা আছে একটু ভালো করে খেয়াল দেখো, কারণ 3টা পয়েন্ট পিন মতো আছে, ওই পিনের এখানে এই 3টা পিন আটকানো থাকে। একটু ভালো করে খেয়াল করে দেখো, হ্যাঁ ওখানে ঠিক এইভাবে আটকানো থাকে। এই যে আমি এখানে আটকাই দিচ্ছি, এখানে এই যে এখানে একটু দেখো খেয়াল করে, এই 3টা পয়েন্ট ঠিক উপরের পয়েন্টটা উপরের সাথে এবং নিচে যে 2টো পয়েন্ট আছে, নিচে 2টো পয়েন্টের ওই পিনের নিচের পয়েন্টের সাথে সুন্দরভাবে আটকে যাবে। এবং বাইরে ওভারলোড প্রোটেক্টর বা ইয়ে দিয়ে, কুলিং ওভারলোড দিয়ে এই কম্প্রেসরটাকে পাওয়ার সাপ্লাই দিলে কম্প্রেসরটা মোটরটা চালু হবে। এই যে এই 3টা পয়েন্ট ঠিক একইভাবে ওই 3টা পয়েন্ট ওই সাইডেও দেখানো যাচ্ছে, এই 2টা পয়েন্ট এখানে জাস্ট আটকে যাবে। তো এটা হলো কম্প্রেসর মোটর মেকানিক্যাল, ওটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট গেল। এবার আমরা মেকানিক্যাল যে অংশটুকু আছে সেই মেকানিক্যাল অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি। তোমরা খেয়াল করে দেখো, এই যে মোটরের যে রোটরটা, এই যে রোটরটা ঘুরতেছে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই রোটরটা কিন্তু ওই ওয়েন্ডিংয়ের ভেতরে অর্থাৎ ওই কয়েলের ভিতরে এই রোটরটা ঘোরে। যখন চুম্বক আবেশিত হয়ে এটা ঘোরে, তো এটা যখন ঘোরে তখন কি মেকানিক্যাল কাজটা হয় সেটা একটু তোমরা খেয়াল করবে। আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। দেখো এটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, তো হাত দিয়ে ঘোরানোর ফলে কি হচ্ছে এটা একটু তোমরা একটু খেয়াল করে দেখো। আমি ওই সাইডটা একটু দেখাবো একটু পরে, তার আগে তোমাকে একটু বলে নেই যে এইটাখানে এখানে কাপলিং করা থাকে, কাপলিংয়ের সাথে শ্যাফট কানেক্ট করা থাকে এবং সেই শ্যাফটের মাধ্যমে এই কানেক্টিং রডের মাধ্যমে পিস্টনটা ওঠানামা করে। এখন এই সাইডে আমি তোমাকে দেখাচ্ছি। আর তার আগে এখানে দেখা নেই, এখানে এখানে লাইন আছে দেখো, এই যে সাকশন লাইন ডিসচার্জ লাইনের যে 2টা পয়েন্ট থাকে কম্প্রেসরে, সেই 2টা লাইন এখানে আছে, একটা সাকশন লাইন আর একটা ডিসচার্জ লাইন। এবং এখানে একটা ভাল্ব থাকে, সাকশন লাইনের জন্য যে একটা ভাল্ব থাকে এবং ডিসচার্জ লাইনের জন্য একটা ভাল্ব থাকে, এই 2টো পয়েন্ট করা থাকে। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এখানে এটা খুলে রাখা হয়েছে মূলত, এখানে সেটা সাইটে আছে, একটু পরে দেখাবো। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। তো এখন আমি একটু ক্যাচিংটাকে সরাই নিয়ে আসি, নিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো চিকন যে লাইনটা, অর্থাৎ সরু যে লাইন, এই যে চিকন লাইনটা, এটা হলো ডিসচার্জ লাইন। আমরা সাধারণত জানি যে এটা হলো ডিসচার্জ লাইন। আর হলো সাকশন লাইন বা চার্জিং লাইন, চার্জিং লাইন এবং সাকশন লাইন দুটোই একই পয়েন্ট। এক্ষেত্রে সাকশন লাইনটাকে আমরা চার্জিং লাইন অথবা চার্জিং লাইনটাকে আমরা সাকশন লাইন তৈরি করতে পারি, কিন্তু ডিসচার্জ লাইনটাকে আমরা অবশ্যই পরিবর্তন করতে পারবো না, কারণ এখানে যে সরু অংশটা আছে তোমরা খেয়াল করে দেখো, এটা ডিসচার্জ লাইন এবং এখানে অবশ্যই এটা আমরা ফিক্সড থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এই যে ডিসচার্জ লাইনের যে এই অংশটুকু, এই যে মেকানিক্যাল যে পার্টের অংশটুকু আছে তোমরা খেয়াল করে দেখো, এই যে মেকানিক্যালের এখান থেকে এই পার্ট থেকে ঘুরে এই যে এখানে এসে এই ডিসচার্জ লাইন এখানে এসে সংযুক্ত থাকবে। এখানে গেলে হাই প্রেশার যে ভেপারটা বা যে রেফ্রিজারেন্ট বা হিমায়কটা এই সাইড দিয়ে বের হবে এবং সাকশন লাইন দিয়ে হলো হিমায়কটা ঢুকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে রোটরটাকে ঘোরালে, অর্থাৎ কম্প্রেসর মোটরের যে রোটরটাকে ঘোরালে মেকানিক্যাল কী কী কাজ হয় সেই কাজটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এটা আমি যখন হাত দিয়ে ঘোরাচ্ছি তখন কী কী কাজ হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো। এটা গেলো রোটর, এটা হলো কম্প্রেসর মোটরের রোটর, এই অংশটাকে ঘোরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরে। এই যে যখন আমি এটাকে ঘোরাচ্ছি তখন দেখো একটা জিনিস উপরে উঠতেছে এবং একটা জিনিস নিচে নামতেছে, এই যে অংশটুকু ভালো করে খেয়াল করে, এটাকে আমরা কানেক্টিং রড বলে থাকি। এটা পিস্টনের মাথার সাথে কানেক্ট করা থাকে। দেখো আমি যখন এটা ঘোরাচ্ছি তখন একবার নিচে যাচ্ছে একবার উপরে উঠতেছে, এখন সেটা নিচে চলে গেছে, আবার ঘোরালে উপরে উঠবে। এটাকে খেয়াল করে দেখো, হ্যাঁ এই যে উপরে উঠতেছে, আবার একটু ঘোরাই এই যে নিচে নামতেছে, আবার ঘোরালে উপরে উঠতেছে। তো এই যে এই কানেক্টিং রডটা হলো এখানে হলো পিস্টনের সাথে কানেক্ট করা থাকে।
আর এই যে ভেতরে একটা পিন দেখতে পাচ্ছ তোমরা, ওই যে পিন, এটাকে অনেকে গজন পিন বলে বা কানেক্টিং পিন বলে। এই পিনটা এখানে কানেক্ট করা থাকে। উম, ভালো করে খেয়াল করে দেখো, ওই যে সাদা মতো যে এটা পিনটা দেখা যাচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো কম্প্রেসর মোটরটাকে যখন আমরা ঘোরাচ্ছি তখন ওই অবশ্যই এই পিন সহ কানেক্টিং রডটা ওঠানামা করতেছে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখন আর টোটালি এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে। তো এটাকে যখন ঘোরাচ্ছি তখন ওই যে গোল করে যে অংশটুকু আছে, ওই যে এই যে চারি সাইডে যে গোল মতো অংশটুকু, এটাকে আমরা বলি পিস্টন। এটাকে আমরা বলি অবশ্যই পিস্টন। দেখো এখন নিচে চলে গেছে, পিস্টন আর দেখা যাচ্ছে না। আমরা যখন উপরে উঠবে তখন পিস্টনটা কিন্তু দেখা যাবে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে পিস্টনটা এখন দেখা যাচ্ছে। তো এই পিস্টনটা যখন মোটরটা ঘুরতেছে তখন পিস্টনটা একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, যার ফলে কী হচ্ছে, রেফ্রিজারেন্টটাকে একবার ইয়ে করে কম্প্রেসড করে ডিসচার্জ লাইন দিয়ে প্রেরণ করতেছে। তোমরা এই সাইডে খেয়াল করে দেখো, এই যে এই পার্টটা, এই যে চারটা নাট দিয়ে আটকানো আছে, যেটা এটা হলো কম্প্রেসারের হেড। অর্থাৎ এখানে এর ভেতরে এটা খুললে এর ভেতরে দুইটা ভাল্ব আছে, একটা হলো সাকশন ভাল্ব আর একটা হলো ডিসচার্জ ভাল্ব। যখন কম্প্রেসারের পিস্টনটা নিচের দিকে নামবে তখন সাকশন ভাল্বটা অবশ্যই খুলে যাবে, এবং যখন পিস্টনটা উপরের দিকে উঠবে তখন সাকশন ভাল্বটা বন্ধ হয়ে যাবে এবং ডিসচার্জ ভাল্বটা খুলে যাবে। আর এই দেখো, এই যে হেডটা আটকানোর সময়, পিস্টনের সাথে যে হেডটা আটকানোর সময় এই যে লাল যে অংশটুকু একটা দেখতে পাচ্ছ, একটু দেখানোর চেষ্টা করি দেখি। এই যে এই সাইডের অংশটুকু, এই যে লাল মতো যেটা দেখা যাচ্ছে, এটা হলো গ্যাসকেট। অর্থাৎ রেফ্রিজারেন্ট যেন লিক না করতে পারে, অর্থাৎ ভ্যাকুয়ামটা যেন সম্পূর্ণ ভালোভাবে হয়, বা গ্যাসটা কম্প্রেসটা যেন খুব ভালোভাবে হয়, অর্থাৎ সংকোচনটা যেন হওয়ার সময় কোনো গ্যাস এই সাইড দিয়ে বের না হয়, এই জন্য গ্যাসকেট ব্যবহার করা থাকে। তো গ্যাসকেট এই সাইডে একটা দেওয়া আছে, আর একটা দেখো এই যে ওই সাইডে আরেকটা দেওয়া আছে কালো করে যে গ্যাসকেটটা। অর্থাৎ গ্যাসকেটের যদি সমস্যা থেকে থাকে বা গ্যাসকেট যদি ভালোভাবে লাগানো না হয় তাহলে কম্প্রেসের পাম্পিং ক্ষমতা কমে যাবে বা পাম্পিং হবে না, এবং সেক্ষেত্রে ফ্রিজ ঠান্ডা হবে না। তো আমরা যদি এই চারটে স্ক্রু খুলি বা নাট খুললে এর ভেতরে সাকশন ভাল্ব এবং ডিসচার্জ ভাল্ব দুটোই দেখা যাবে। তো সেটা আমি এখন আর খুলতেছি না, যেহেতু সময় সাপেক্ষ। তোমার এর ভেতরে যে সাকশন ভাল্ব এবং ডিসচার্জ ভাল্ব তোমাদেরকে আমি আগে করে দিয়েছি, বোর্ডে দেখাই দিয়েছি। আর এটা হলো সেই সাকশন লাইন। এই যে সাকশন ভাল্বের সাথে সাকশন লাইন থাকে, এই সাকশন লাইনটা অবশ্যই কম্প্রেসারের এই যে অংশটুকু আছে এখানে তোমাদের দেখা একটু, এই যে আর এই যে এখানে এই যে সমস্ত অংশটুকু, এই যে এই পার্টটুকু, এই যে লোহার যে অংশটুকু, এটা গেলে হাউজিং বলে। এই হাউজিংয়ের সাথেই বিভিন্ন মেকানিক্যাল পার্টগুলো সুন্দর করে সাজানো থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি একটু ভালো করে দেখে নাও যে রেসিপ্রোকেটিং কম্প্রেসার বা সিল টাইপ কম্প্রেসারের ভেতরে কী কী অংশ নিয়ে গঠিত, কী কী ইলেকট্রিক্যাল পার্ট এবং কী কী মেকানিক্যাল পার্ট নিয়ে একটা কম্প্রেসার গঠিত, তা তোমরা আজকে একটু ভালোভাবে দেখে নাও। আর যখন তোমাদেরকে করোনা মহামারী কমে যাবে তখন প্র্যাকটিক্যালে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই যে এখন দুইটা পার্ট এখানে আমি আলাদা আলাদা করে রাখছি, একটা হলো ইলেকট্রিক্যাল পার্ট আর একটা হলো মেকানিক্যাল পার্ট। এই যে বাম সাইডে যেটা আছে কয়েলটা কাজ আছে ইলেকট্রিক্যাল কয়েল, এটা হলো ইলেকট্রিক্যাল পার্ট, আর বাকিটুকু হলো মেকানিক্যাল পার্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আশা করি তোমরা সিল টাইপ কম্প্রেসার সম্পর্কে অনেক কিছু জানতে পারলে। তোমরা বাসায় বসে অবশ্যই এই কম্প্রেসারের বিভিন্ন পার্টসগুলো খাতায় লিখবে এবং জিনিসগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।